বন্দে ভারতের যাত্রা শুরু করলো আজকে ভ্রমণ পিপাসু। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দাঁড়িয়ে আছি আজকে আমি বন্দে ভারত ট্রেনের সামনে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের বিলাসপুর রেলওয়ে স্টেশন। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভ্রমণ পিপাসু। তো চলো, আমি আজকে তোমাদের দেখাতে চলেছি বন্দে ভারতে আমাদের জার্নিটা ঠিক কেমন ছিল। যারা এখনও পর্যন্ত বন্দে ভারতে চাপোনি আর চাইছো যে বন্দে ভারতে যাত্রা করতে, তো দেখে নাও একবার এক ঝলক, যতটা পারছি আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, বসার সিটটা খুবই ভালো ছিল, ভীষণ কমফোর্টেবল সিট ছিল। আর সবথেকে বড় কথা, সামনে যে টেবিলগুলো রাখা ছিল তাতে তুমি কোনো কিছু রেখে, খাবার রেখে খাওয়া বা নিউজ পেপারও দেওয়া ছিল, সেটা তুমি পড়তে পারো। ওকে, তো খুব ভালোভাবে একটা মানে ঘরে থাকার মতন একটা ফিলিং নিয়ে তুমি কিন্তু যাত্রা করতে পারো ভীষণই কমফর্টেবলি। তো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের নিউজ পেপার ছিল, তার মধ্যে আমি বেছে নিলাম সানডে টাইমস। হ্যাঁ, দিনটা ছিল আমাদের সানডে মর্নিংয়ে এরকম একটা নিউজ পেপার হাতে নিয়ে পড়তে পড়তে, আর এত সুন্দর একটা জার্নি যেখানে বোঝাই যাচ্ছে না, সেই জার্নি করতে করতে বন্দে ভারতের যাত্রাটা ছিল আমাদের ভীষণই মনোরম। দেখতে পাচ্ছ চায়ের জন্য গরম জল দিয়ে গেছিলো, আর রেডিমেড প্যাকেট দিয়ে গেছিলো, আর জলের বোতল দিয়ে গেছিলো। তো এবার আমরা চায়ের প্যাকেটটা খুলে আমি আমার চাটাকে রেডি করে নেব। আর যেহেতু আমি চা লাভার হচ্ছি, তো এবার এই চায়ের সঙ্গে আর একটা সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাওয়াটা মানে একটা ভীষণই আলাদা রকম ব্যাপার। আর এই বন্দে ভারতে যেটা একটা ভীষণ ভালো জিনিস ছিল, সেটা হচ্ছে গিয়ে মানে ওয়াশরুম থেকে শুরু করে মানে পুরো ট্রেনটাই ছিল ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। মানে জার্নিতে কোনো এফেক্টই পড়বে না, তো চলো, আমার চা পুরো রেডি, আর চায়ের সঙ্গে দেওয়া ছিল একটা হেলদি বিস্কিট। তো চলো, চা আর বিস্কিট নিতে নিতে বাইরের প্রকৃতি দর্শন করতে করতে যাত্রা করা যাক। এটা ছিল আমাদের স্ন্যাক্স, আমাদের সকালে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ওরা দিয়েছিল একটা, এটা হচ্ছে গিয়ে ননভেজে ছিল হচ্ছে গিয়ে ব্রেড ছিল, আর ডিমের অমলেট ছিল, কাপকেক ছিল, আর যেরকম থাকে বাটার থাকে, আবার একবার আরেকটা চায়ের প্যাকেট দেওয়া ছিল। আর এটা হচ্ছে গিয়ে ভেজ ট্রেতে ছিল আমাদের কাটলেট ছিল, ভেজ কাটলেট, অ্যান্ড পোহা ছিল, আর হচ্ছে গিয়ে কাপকেক ছিল, আর ওই যে ক্যারামেল কর্নটা ছিল ওটা ভীষণ টেস্টি ছিল। তো চলো, এবার ব্রেকফাস্ট নিতে নিতে সুন্দর আমার যাত্রা চলছিল। একটুখানি দুল ছিল যদিও বেশি, তো যাই হোক, যাত্রা কিন্তু একদম মানে জার্নি খুব কমফোর্টেবলে ছিল। বাইরের সুন্দর একটা সবুজ সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সাউথের দিকে। হ্যাঁ, আমাদের যাত্রাটা ছিল আসলে সাউথের উদ্দেশ্যে। সাউথের ঠিক কোন জায়গা? হ্যাঁ, রামেশ্বরম। আমরা যাচ্ছি রামেশ্বরমে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। রাস্তার যদিও বা এই যে জায়গাগুলো দেখে বুঝতেই পারছি না আমি এটা কোন জায়গা, তবে আমার যে জায়গাটা চোখে একটু ভালো লেগেছিল, সেই জায়গাটা যখন ইচ্ছে হয়েছে বা অবসর পেয়েছি একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা পেরোচ্ছি, ধীরে ধীরে ট্রেন এগোচ্ছে, একটা ব্রিজ পেরোলাম। তোমরা যদি জেনে থাকো যে এটা কোন জায়গা, তো অবশ্যই জানিও। তো আমরা পৌঁছে গেলাম আমাদের 4 ঘন্টার জার্নি শেষ করে নাগপুরে। আর নাগপুর স্টেশনে এসে আমরা এবার এখান থেকে নেব একটা থাকার জায়গা, মানে হচ্ছে কি থাকার জায়গা ঠিক না, ওয়েটিং রুম নেব। ওয়েটিং রুমে থাকবো কিছুক্ষণ, যেন আমাদের নাগপুর থেকে পরবর্তী ট্রেন যেটা যাবে রামেশ্বরম, সেটা আসতে তার মধ্যে গ্যাপটা ছিল অনেকটা বেশি। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের এয়ার কন্ডিশন ওয়েটিং রুম। আর নাগপুরের ওয়েটিং রুমটা সত্যিই ভীষণ প্রশংসনীয়। মানে এখানে যে বড় বড় সোফা আর সিটের ব্যবস্থা করা ছিল, তো সেগুলোতে বসে তুমি তোমরা অনেকটা সময় কাটিয়ে নিতে পারো, কিছুটা খেয়ে বসে একটু ঘুমিয়েও সময় কাটিয়ে নিতে পারো। তো যাই হোক, আমাদের ওখানে থাকা হলো এবং আমরা ওখান থেকে ট্রেনে করে সব শেষে এসে পৌঁছলাম। বুঝতে পারছো এখন রাত্রি হয়ে গেছে। তো হ্যাঁ, একদম রাত্রে এসে আমরা পৌঁছলাম। এটা ছিল পুরো 2 দিনের জার্নি, আর আমরা এখন পৌঁছে গেছি রামেশ্বরম। তো ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের এখানে, আমরা রামেশ্বরমে পৌঁছলাম ট্রেন থেকে। রাত্রি তখন প্রায় 12টা, 12:30 একটা হবে, এমনি একটা সময়। এই যে দেখতে পাচ্ছ রামেশ্বরম, এই বোর্ডটা দেখার পর ভেতরে একটা আলাদাই অনুভূতি, যেন তার স্ফুলিঙ্গ আসছিল। যাই হোক, চলো আমরা আস্তে আস্তে এখন এগোচ্ছি স্টেশন থেকে বাইরের দিকে। সেখান থেকে আমরা অটো নিয়ে বেরিয়ে যাব, পৌঁছে যাব আমাদের হোটেলে।
হ্যাঁ, আমরা এখন হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে কি আকাশ রেসিডেন্সি। আমাদের যেখানে হোটেল রুম বুক করা ছিল সেটা হচ্ছে কি আকাশ রেসিডেন্সি। এই আকাশ রেসিডেন্সিতে ফ্যাসিলিটি ছিল ভীষণই ভালো। আমরা একদম মধ্যরাত্রিতে এসে পৌঁছেছিলাম, তো ওদেরকে জাগানো আর ওরা সব কিছু মানে রেডি করে খোলা সব কিছু করতে একটু সময় আমাদের বাইরে ওয়েট করতে হয়েছিল। তো আমরা দাঁড়িয়ে আছি তামিলনাড়ুর রামেশ্বরমের একটা রাস্তাতে। তারপরে আমরা লাগেজ নিয়ে আস্তে আস্তে এখন রুমে ঢুকে গেছি। আর এটা ছিল আমাদের একটা সিঙ্গেল রুমে 6 জনের থাকার ব্যবস্থা। ডাবল বেড করে 3টে বেড ছিল, যার প্রতিটাতে 2জন করে শোয়া যায়। আর এখানে এটা 2টো এসি লাগানো ছিল, 2টো অ্যাটাচ বাথরুম ছিল, মানে এটা একটা ঠিক পুরো একদম ফ্যামিলি প্যাকের মতন। তো ভীষণই ভালো ছিল, সব কিছুই একদম ঠিকঠাকভাবে রেডি করা এখানে। তো আমাদের এখানে কোনো অসুবিধেই হয়নি, এবং দাম অনুসারে যা প্রাইস নিয়েছিল মানে হোটেল ভাড়া, সেই অনুসারে সব কিছু সুবিধা নিয়ে ঠিকঠাক নর্মালি ছিল। তারপর আমরা রেস্ট নিয়ে পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়লাম স্নানের উদ্দেশ্যে আর দর্শন। সেটা তো আমাদেরকে করতেই হবে, তার জন্যই তো আমরা এসেছি এত দূর থেকে। তো দেখতেই পাচ্ছো আমরা এবার আস্তে আস্তে যাচ্ছি সমুদ্রের দিকে স্নানের জন্য। এখানে একটা আশ্চর্যকর জিনিস যে সমুদ্রের জলটা এখানে একদম ঢেউ নেই, কোনো তরঙ্গ নেই, একদম শান্ত সমুদ্র। আর সেখানে আমরা স্নান টান করে যাব 22 কুণ্ডের জলে স্নান করতে। 22 কুণ্ডের জলে স্নান করে তারপরে আমরা পুরোপুরি শুদ্ধ হয়ে আমরা যাব রামেশ্বরমে জ্যোতির্লিঙ্গ দর্শনে। তো দেখতেই পাচ্ছ এখানে কত মানুষজন এসছে বিভিন্ন জায়গা থেকে, টুরিস্টও হতে পারে এরা, আর কিছু লোকালও আছে। টুরিস্টও আছে, অনেক টুরিস্ট আছে, আর কিছু লোকালও আছে। তো সবাই এখানে স্নান টান করে স্নান টান সেরে ওরা সবাই মিলে যাবে মন্দির দর্শনে। আমাদের স্নান টান সারার পর 22 কুণ্ডের জলে স্নান করে আবার আমরা ঘরে ফিরে এসেছিলাম। আর দিয়ে শাড়ি টাড়ি চেঞ্জ করে, মানে ভিজে কাপড় চেঞ্জ করে আমরা আবার শুকনো কাপড় পরে রেডি হয়ে চললাম মন্দিরের দর্শনের উদ্দেশ্যে। তো চলো এগিয়ে চলি, আর তোমাদের দেখাবো আজকে যতটা পারবো ততটা মন্দিরের সামনে গিয়ে আমি দেখাবো। রামেশ্বরমে যে জ্যোতির্লিঙ্গটা দেখলাম আর এখানে যে মন্দিরটা, এখানকার মন্দিরের স্ট্রাকচার ঠিক আমাদের উত্তর ভারত বা মধ্য ভারতে ওখানকার মন্দির স্ট্রাকচার থেকে একটু আলাদা। এখানে এত বেশি কারুকার্য করা মন্দিরের গায়ে, মানে এই যে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটাতে, এখানেও এটা কারুকার্য করা ঠিক এরকমভাবে বিভিন্ন কারুকার্য আর বিভিন্ন উজ্জ্বল কালারের ব্যবহার, এখানে ভীষণ উজ্জ্বল রঙের ব্যবহার আর কারুকার্যগুলো ঠিক, আর এদের মন্দিরের স্ট্রাকচার ঠিক একই রকম, মানে উপরটা হচ্ছে কি ফ্ল্যাট টাইপের। এই যে কত সাউথের লোক, ওরা হচ্ছে কি কপালে তিলক লাগিয়ে আর ওদের যেরকম কালচারাল পোশাক পরে ওরা যাচ্ছে। আমরা প্রথমে এখানে গেটগুলো ঠিক বুঝে উঠতে পারিনি যে কোন গেট দিয়ে ঠিক দর্শনে প্রবেশ। তো এই জন্য আমরা একটু ঘুরেও ফেলেছিলাম এদিক ওদিক অনেকটা। তারপরে একে জিজ্ঞাসা করা, যেহেতু ওখানে মানুষের ভাষা বোঝাটা খুবই মানে একটা সমস্যার ব্যাপার, মানে এতটা পরিষ্কার না মানুষের ভাষা বোঝাটা। তো ওই জন্য হচ্ছে কি ওখানে খুব একটা মানে কমিউনিকেশনে ভীষণই প্রবলেম। আর সবাই যদি ইংলিশে কথা বলো তো সবাই তো ইংলিশ বোঝে না, তো ভাষা প্রবলেমটা খুব হয়েছিল আমাদের। তো যাই হোক আমরা গেটের সামনে এসেছি, আর এখানে আমরা আস্তে আস্তে ওখানে একটা কর্নের দিকে আমরা জুতো খুলেছিলাম। এবার জুতো খুলে এই যে এখানে জুতো খুলে তারপরে হচ্ছে কি আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরটা এত বিশাল বিস্তীর্ণ এরিয়া জুড়ে ছিল, যেটা বাইরে থেকে দেখে তো একদমই মনে হচ্ছিল না। আর এত সুন্দর একটা প্রাচীন ঐতিহ্যে ভরা মন্দির, চারিদিকে কারুকার্যে ভরা, প্রতিটা মানে পরতে পরতে ডিজাইন, এদের এত ডিজাইন কারুকার্য করা মন্দির, আর একটা প্রাচীন ঐতিহ্যকে বহন করছে সবসময়। তোমরা জানোই রামেশ্বরম মন্দির হচ্ছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী রামচন্দ্রের হচ্ছে গিয়ে প্রতিষ্ঠা। তো উনি যখন রাবণ বধের পর মানে চেয়েছিলেন যে যাতে না ব্রহ্মা হত্যার পাপ লাগে, তার জন্য তিনি পুজো করতে চেয়েছিলেন, আর ভগবান শিবের পুজো করতে চেয়েছিলেন। সেই জন্য তিনি হনুমানকে পাঠিয়েছিলেন, শিবলিঙ্গ আনতে হিমালয় থেকে। হনুমানজির আসতে দেরি হচ্ছে দেখে
তিনি নিজেই এখানে বালির লিঙ্গ প্রতিষ্ঠা করে পুজো করেছিলেন। মন্দিরটা এতটাই বিশাল, বুঝতেই পারছো এখানে একটা হাতিও রাখা ছিল, ঠিক মানে পোষা হাতিই বলতে পারো। তো হাতিটা যখন বেরোচ্ছিলো একটা আমি ক্লিক নিলাম দেখানোর জন্য যে এই মন্দিরের ভেতরে একটা হাতি থাকতে পারে, মানে বুঝতে পারছো মন্দিরের বিস্তৃতি। এবার আমরা ওখান থেকে বেরিয়ে খুব সুন্দর আমাদের দর্শন হলো। দর্শন হওয়ার পর আমরা সাইট সিনিংয়ে মানে যত আশেপাশে যত মন্দির আছে, যা যা দর্শনীয় জায়গা আছে দেখার জন্য বেরোলাম। এখানে খুব সুন্দর ফল কেটে কেটে রাখা আছে, আর 20 টাকা করে নিচ্ছে। তো আমি এখানে পাইনঅ্যাপেল খেয়েছিলাম, যেহেতু আমি পাইনঅ্যাপেল ভীষণ ভালোবাসি। আর একটা মন্দিরে প্রচণ্ড গরম ছিল তখন ওঠার সময়। এখানে রোদটা ভীষণই চড়া, আমরা অক্টোবর মাসে গিয়েছিলাম। রোদটা এতটা চড়া যে মানে নিচটা এতটাই গরম যে আমাদের পা যেন পুড়ে যাচ্ছিলো। তো যাই হোক, আকাশ খুব খোলামেলা এখানে, একদম যাকে বলে না কোনো ধোঁয়াশা টোঁয়াশা কিচ্ছু না, ডাইরেক্ট রোদের হিটটা আসে। তো যাই হোক, আমরা এখানে আর একটা মন্দির ছিল, মন্দিরে দর্শন করলাম। মন্দির থেকে একটু উপরে ছিল এটা, এখান থেকে এই যে চারিদিকের একটা ভিউ সুন্দরভাবে আমরা দেখলাম, একটু ছবিও তুললাম। তারপরে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম পরের স্থানের উদ্দেশ্যে। এবার ওখান থেকে আমরা আসলাম আর একটা জায়গাতে। এটা ছিল ওই পাশের ঠিক উল্টো দিকে, ওই মন্দিরটা ঠিক উল্টো দিকে। এবার আমরা আসলাম আরেকটা জায়গাতে, যেখানে বলা আছে যে এখানটায় হচ্ছে গিয়ে বিখ্যাত কিসের জন্য, সীতা দেবীকে যখন খুব তেষ্টা লেগেছিল, তো তখন হচ্ছে গিয়ে রামচন্দ্রকে উনি বলেছিলেন জল খাওয়ার জন্য। কিন্তু যেহেতু এখানে সমুদ্রের জল, তো সমুদ্রের জল তো খুব নোনা হয়, তাই এখানে সীতা দেবীর তেষ্টা মেটানোর জন্য রামচন্দ্র কী করেছিলেন, নিজের ধনুর্বাণ দিয়ে একটা ভেদ করে কূপ খনন করেছিলেন, এবং সেখানকার জল, সেখান থেকে স্বাদু জল বেরিয়েছিল, তা তিনি পান করেছিলেন। তো এখানে যারা থাকে, যারা গাইড থাকে, ওরা বলে দেয় এখানে। তো এখানে বলে আর টেস্ট করে দেখাচ্ছিল যে দেখো সামনে সমুদ্রের জল নোনা, কিন্তু তার সেই সমুদ্রের উপরে একটা কূপ নির্মিত আছে, এই কূপের জল কিন্তু স্বাদু জল। তো যাই হোক, এটা আমরা এখানে টেস্টও করেছিলাম, জলটাও টেস্ট করেছিলাম। আর তা করার পর একটু আশেপাশের সমুদ্রটা দেখলাম। সমুদ্র এখানে ভীষণই শান্ত সমুদ্র। যাই হোক, এখানে আসলে এই সাউথের এই জায়গাটাতে, রামেশ্বরম জায়গাটাতে আসলে 3টে সমুদ্র কোনো না কোনোভাবে আশেপাশে মানে মিশে রয়েছে। হ্যাঁ, ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর, আরব সাগর। তো এই জন্য হয়তো এখানে সেই তরঙ্গটা খেলতে পারে না, 3 দিক থেকে আসা, তো তাই জন্য হয়তো হবে। তো যাই হোক, জলও ভীষণ স্বচ্ছ ছিল, সমুদ্রের জল। আর ওইটা হচ্ছে কি কূপ। তো যাই হোক, আমরা এখান থেকে রওনা দেব এবার। এটা তো দেখা হয়ে গেল, এটা পরে আমরা এখান থেকে রওনা দেব পরের স্থানের উদ্দেশ্যে। এখান থেকে খুব সুন্দর লাগছিল, ওই কুয়োটা ওখানে আছে এখনও পর্যন্ত, এমনি কুয়ো খনন করা। আর এখান থেকে ভিউটা সত্যিই ভীষণই সুন্দর লাগছিল। এরপর আমরা চলে এলাম, বুঝতেই পারছো তোমরা দেখে, হ্যাঁ, কালাম হাউস। কালাম হাউস তোমরা তো আজকাল সবাই দেখে থাকে, মানে ছবিতে ভিডিওতে সবাই দেখে থাকে। তো কালাম হাউসের যেটা ব্যাপার হচ্ছে কি, এখানে কোনো রকম ফিস লাগে না এন্ট্রিতে, কিন্তু এখানে ফোন থেকে, মোবাইল থেকে কিছুই নিয়ে যেতে দেয় না, যে কারণে আমরা সব কিছুই গাড়ির মধ্যে রেখেই গিয়েছিলাম। আর এখানে তার পাওয়া সমস্ত পুরস্কার, অ্যাওয়ার্ড এবং তার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র সব কিছু রাখা ছিল। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আর একটা মন্দির দর্শনে। আশেপাশে একটা নটরাজ টেম্পল ছিল, একটা হনুমান মন্দির ছিল। তো ওই যে হনুমান মন্দিরটা ছিল, ওটা ছিল হচ্ছে কি ব্ল্যাক হনুমান মন্দির। এটা হচ্ছে কি নটরাজ টেম্পল। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা নটরাজ টেম্পল। আমরা প্রতিটা মন্দিরের ভেতরে যাওয়ার অতটা সময় পাইনি। আর এটা হচ্ছে কি ব্ল্যাক হনুমান টেম্পল। তো এই ব্ল্যাক হনুমান টেম্পলে আমরা দেখতে পেয়েছিলাম সেই পাথর যা দিয়ে রাম সেতু তৈরি হয়েছিল। এই পাথরগুলো না জলে ভাসে, এগুলো জলে ডোবে না। তো এরপর হচ্ছে গিয়ে এখান থেকে আমরা চলে এলাম একদম, ওখান থেকে অনেকটা দূরে একদম চলে এলাম ধনুষকোটিতে। ধনুষকোটিতে তোমরা জানোই, যেখানে হচ্ছে কি ওই যে দেখছো যে স্তম্ভটা, ওটা হচ্ছে কি ইন্ডিয়ার লাস্ট অশোক স্তম্ভ। তো যাই হোক, এটা একদম বলতে পারো তোমরা সাউদার্ন মোস্ট পার্ট অফ ইন্ডিয়া। তো এই ধনুষকোটি হচ্ছে কি একদম সরু মতন একটা অংশ, যেটা ম্যাপে দেখতে পাও, যেটা বেরিয়ে গেছে মানে শ্রীলঙ্কার সঙ্গে। এখান থেকে শ্রীলঙ্কা জলপথে মাত্র 20 থেকে 25 কিলোমিটার, যেটা ওরা বলছিল।
তো এখানে অনেকে ছবি টবি তুলছিল, আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ কাটাতে পারিনি, কেননা এখান থেকে খুব তাড়াতাড়ি ফিরে যেতে হয়। এক হচ্ছে গিয়ে সামনে ইন্টারন্যাশনাল বর্ডার বলে, আর দ্বিতীয় হচ্ছে আমার শরীরটা ঠিক লাগছিল না, তাই আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। মোটামুটি যেটুকু দেখার। কিন্তু এখানে আশেপাশে একটা অনেক পুরনো শহর আছে, আর পৌর শহর বলতে পারো, আর একটা রেলওয়ে স্টেশন আছে যেটা ডেস্ট্রয়েড হয়ে গেছে সুনামিতে। তো ওই জায়গাগুলোতে আমরা যেতে পারিনি। এখানে 3টে সমুদ্র, 3 দিকে আলাদা যেন টাচ একটা দেখতে পাও। একটা সমুদ্র এক সাইডে, যেটা জাস্ট মানে তরঙ্গ দেখা যাচ্ছে, আর একটা সমুদ্র একদম সামনে তো আছেই, কিন্তু বাম সাইডটা একদমই মানে শান্ত ছিল। তারপরে চলে এলাম আমরা একটা টেম্পলে, যেটা হচ্ছে কি বিভীষণ টেম্পল। তো বিভীষণ টেম্পলে এখানে নামগুলো এত কঠিন কঠিন লেখা আছে যে কী বলেছে, কাকে কী বলতে চাইছে সেটা না একদম বোঝা মুশকিল। সাউথের যে ভাষা, সাউথের যে নামকরণ, সব কিছু ভীষণই কঠিন। তো যাই হোক, এরপর আমরা এই মন্দিরের ভেতরে ঢুকছি। মন্দিরের ভেতরে ঢুকে যে মন্দির, যে প্রতিগৃহ, তো ওটা দেখবো। দেখার পর আমরা হচ্ছে গিয়ে আবার যাত্রা শুরু করব। তো এখানে যে ড্রাইভারটা ছিল না, ড্রাইভারটা খুব একটা সন্তুষ্ট ছিল না যে আমরা একটু বেশি ঘুরে দেখি। ওটা টাইমের মধ্যেই পৌঁছে দিতে চেয়েছিল, তাই আমরা ওই জন্য বেশিক্ষণ করে থাকতে পারিনি। পরের দিন সকাল থেকে আমরা বেরিয়ে গেলাম কন্যাকুমারীর উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ এখানে বেরোচ্ছি আমি পাম্বান ব্রিজ। এটা ছিল এতটাই মধুর, এতটাই সুন্দর, যেটা অকল্পনীয়। যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কন্যাকুমারীর ব্লগ আসছে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। যতটা পেরেছি তুলে দেখিয়েছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। মনে হয় তো আমাকে একটা সবাই কমেন্ট ভালো করে থাকো, জানিও। সুস্থ থাকো। আর বাই চ্যানেলে বাই, নতুন দেখা হলে হচ্ছে আবার নতুন চ্যানেলটিকে ব্লগে। সাবস্ক্রাইব করে যেও। বাই বাই।